গোপালগঞ্জে বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, ক্ষুব্ধ সহপাঠীদের ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ। গাজীপুরে করোনা টিকার প্রথম ডোজের জন্য কেন্দ্রে উপচে পড়া ভিড়। সুন্দরবনের দুবলাচরে শুটকিপল্লীতে চলছে ভ্যাকসিনেশন। যাত্রাবাড়িতে পুলিশের সাহায্য চেয়েও না পাওয়ার অভিযোগ, নির্যাতনের শিকার এক বিধবা নারীর। জিডি করেও কাজ না হয়, প্রধানমন্ত্রীর দপ্তরে লিখিত আবেদন। আমার স্বামী নেই, এর মধ্যে মৃত্যু যাই না, উনি আমার চিঠিটা দিতে আমার উল্টা আরো হুমকি দিয়ে যায়। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। জানাবো বিস্তারিত। গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। মামলায় উল্লেখ, রাত 9:30টার দিকে ওই শিক্ষার্থী তার বন্ধুর সাথে শহরের নবীনবাগ থেকে পায়ে হেঁটে ক্যাম্পাসে যাচ্ছিলেন। পথে এক অটো থেকে তাদের তুলে নেয় 7-8 জন। জেলা প্রশাসন, স্কুল ও কলেজে নির্মাণাধীন ভবনে ওই শিক্ষার্থীর সাথে থাকা সহপাঠীকে মারধর করা হয় এবং শিক্ষার্থীকে পালাক্রমে ধর্ষণ করে দুর্বৃত্তরা। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সদর থানায় ঘিরে রাখে এবং বিচার সহ 3 দফা দাবিতে আলটিমেটাম দেয়। অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাহিয়ান বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান চালানো হয়েছে। এদিকে ভোর থেকে ঢাকা খুলনা মহাসড়কের ঘোনাপাড়ায় অবস্থান নেয় শিক্ষার্থীরা। তাদের অবরোধে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দর্শক, এ পর্যায়ে গোপালগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্না। অভিযুক্তদের চিহ্নিত করা গেছে কিনা এবং এই মুহূর্তে সড়কের কি অবস্থা একটু জানাবেন আমাদের। আপনি জানেন যে গতকাল রাতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা গোপালগঞ্জ ঘটে গিয়েছে। রাত 9:30-9:30 দিকে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র এবং ছাত্রী দুজনে পাশেই, তারা গোপালগঞ্জ হেলিপ্যাডের পাশে কথা বলছিলেন। এই সময় একদল যুবক তাদেরকে ওখানে গিয়ে তাদেরকে আক্রমণ করে এবং তাদের কাছ থেকে ওই যে ছেলেটি ছিল, বন্ধুটি ছিল মেয়ের, তাকে মারধর করে মেয়েটিকে পাশেই একটি নির্মাণাধীন স্কুল ভবনের মধ্যে নিয়ে তাকে রাতে গণধর্ষণ করে। এই ঘটনা নিয়ে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রচন্ড রকম ক্ষোভ বিরাজ করছে। রাতেই হাজার হাজার শিক্ষার্থীরা তারা গোপালগঞ্জ থানা ভবন এলাকায় অবস্থান নেয় যতক্ষণ না তারা যারা অভিযুক্ত রয়েছে তাদেরকে গ্রেপ্তারের তারা দাবিতে এই থানা ভবন তারা ঘেরাও করে। পাশাপাশি এই প্রাথমিকভাবে শিক্ষার্থীকে উদ্ধার করে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে ওই ছাত্রীকে সর্বশেষ জানা মতে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে সকাল 6:30-7টার দিকেই বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীরা গোপালগঞ্জ ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া নামক স্থানে তারা সড়ক অবরোধ করে রেখেছে। এখন আপনার যদি আমি বলি যে ঘোনাপাড়া থেকে চারিদিক দিয়ে যত রাস্তাগুলো গিয়েছে তার 2 কিলোমিটার 3 কিলোমিটার সব দিক দিয়েই সড়ক একেবারে অবরুদ্ধ হয়ে রয়েছে। হাজার হাজার গাড়ি রাস্তার দুই পাশে অবরুদ্ধ হয়ে রয়েছে। প্রশাসন চেষ্টা করছে যাতে প্রশাসনরা এই সড়ক অবরোধ উঠানোর চেষ্টা করছে, কিন্তু শিক্ষার্থীরা বলছে যে যতক্ষণ পর্যন্ত তারা মোজাম্মেল হোসেন মুন্না, অনেক ধন্যবাদ আপনাকে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজের হলের সিট দখল নিয়ে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। গতরাত 11:30টার দিকে হলের সিট নিয়ে কলেজ শাখা ছাত্রলীগ ও ঐতিহ্য সংস্কৃতি পরিষদ নামের একটি সংগঠনের কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে উত্তেজনা ছড়ায়। ছাত্রলীগের অভিযোগ, ঐতিহ্য সংস্কৃতি পরিষদ নামক সংগঠনটি ছাত্র শিবির নিয়ন্ত্রিত। ছাত্রাবাসীর বি ব্লকে অবস্থানরত ওই সংগঠনের এক কর্মীর কক্ষে 3 দিন আগে দেশীয় অস্ত্র পাওয়া যায়। এর কারণ জানতে চাইলে বহিরাগতদের নিয়ে হামলা চালায় ছাত্র শিবির। পরে ছাত্রলীগের জেলা ও মহানগরের নেতাকর্মীরা ছাত্রাবাসে ঢুকে মহড়া দেয়। শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলেও তাদের কোনো রাজনৈতিক পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। দেশীয় অস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে আমরা যখন কথা বলতে যাই তখন তাদের সাথে কথা কাটাকাটি হয়। এই কথা কাটাকাটির পরবর্তী সময়ে আমাদের সাথে তাদের ধাওয়া পাল্টা দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়, যারা প্রত্যেকে ক্যাম্পাসের ছাত্র ছিল। কিন্তু ওরা তখন ক্যাম্পাস থেকে বের হয়ে আসে এবং শহরের অছাত্র এবং যারা সন্ত্রাসী তারা অস্ত্রসহ এসে আমাদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এক গ্রুপ ভিতরে আছে, এক গ্রুপ বাইরে আছে, তো তাদের মধ্যে পারস্পরিক বৈরিতা চলছে। তো আমরা শিক্ষকদেরকে ডেকেছি, তারাও তাদের সাথে কথা বলছেন বিষয়টি সুরাহা করার জন্য। 26 ফেব্রুয়ারির পর করোনা টিকার প্রথম ডোজ বন্ধ, এমন খবরে কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড়। সকাল থেকেই গাজীপুরের কেন্দ্রগুলোই মানুষের চাপ। প্রচণ্ড ভিড়ে অসুস্থ হয়েছে বেশ কয়েকজন। চরম অব্যবস্থাপনা আর বিশৃঙ্খলায় দেয়া হচ্ছে ভ্যাকসিন। একই চিত্র গতকাল দেখা যায় চট্টগ্রাম সহ কয়েকটি জেলায়। 26 ফেব্রুয়ারির পর টিকার প্রথম ডোজ বন্ধের খবরে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ, যদিও টিকা প্রত্যাশীরা তা মানছেন না। করোনা টিকা কার্যক্রমের খবর জানাতে এ পর্যায়ে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলী হোসেন বাবু। আজকেও তো কেন্দ্রে উপচে পড়া ভিড়, এত মানুষকে আজই টিকা দেয়া কি সম্ভব হবে? আসলে সাধারণত আপনি যেমনটাই বলছিলেন, আসলে যে প্রথম ডোজ 26 তারিখে শেষ হয়ে যাবে সেরকম একটি গুজবেই কিন্তু সকাল থেকেই বিভিন্ন হসপিটালে এবং যে আশেপাশে যে স্কুলের যে কেন্দ্রগুলো সেগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। আর তার পাশাপাশি হচ্ছে যে এখানকার যারা যে শিল্প কারখানায় যারা কাজ করেন তারা সকাল থেকেই কিন্তু এখানে এসে তারা ভিড় জমাচ্ছেন এবং তারা যেটা বলছেন যে আসলে সকালে এসে এখানে দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে আছি, প্রায় 3 থেকে 4 ঘন্টা, এখনো আমরা টিকা দিতে পারিনি। প্রায় দীর্ঘ 1 কিলোমিটার লাইন হয়েছে হসপিটাল থেকে বাইরে, তারা দাঁড়িয়ে আছেন। এখানে তারা যেটা বলছেন যে আসলে যে আজও পর্যন্ত আজ কি তারা টিকা দিতে পারবেন কিনা সেটাও তাদের ভিতরে অনেকটা সন্দেহ রয়েছে। আর হসপিটালের যে কার্যক্রম সেটা হচ্ছে যে তারা যেটা বলছে যে ভিতরে প্রচন্ড পরিমাণ চাপ, সেই চাপের কারণে আসলে তাদের টিকা যে প্রদান করা সেটা তো তাদের একটু ব্যাঘাত পেতে হচ্ছে। আমি এখানকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে ডাক্তার রয়েছেন, ডাক্তার প্রণয় দা, ওনার সাথে আমি কথা বলেছি। উনি যেটা বলেছেন আসলে আজ 3 দিন যাবৎ এই হসপিটাল গুলোতে এবং বিভিন্ন কেন্দ্রে কিন্তু মানুষের উপচে পড়া ভিড়, সে একটি গুজবের কারণে, সেই কারণে আসলে তাদের টিকা দিতে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে। আর তার পাশাপাশি উনি আরেকটা জিনিস বলছেন, আসলে মানুষ যেভাবে স্বাস্থ্যবিধি মেনে টিকা নেওয়ার কথা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে টিকা নেওয়ার কথা, সেই টিকাগুলো তারা নিতে পারছে না। সেই জন্যই আসলে এখানে যে যারা টিকা নিতে আসেন তাদের অনেকটা ভোগান্তি পোহাতে হচ্ছে। শাওন বাবু, ধন্যবাদ আপনাকে। সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের চরগুলোই টিকাদান কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। মৎস্যজীবী প্রায় 10,000 মানুষকে এই কর্মসূচির আওতায় ভ্যাকসিন দেওয়ার লক্ষ্য তাদের। স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তারা বলছেন, বিশেষ টিকার আওতায় এসব জেলেদের 26 তারিখের মধ্যে ভ্যাকসিন দেওয়া শেষ করা হবে। মূল ভূখণ্ডের বাসিন্দা হলেও জীবিকার জন্য বছরের বড় একটা সময় এই চরেই থাকতে হয় জেলেদের। 5 মাস ধরে এসব চরে শুটকি প্রক্রিয়া করে তারা, তাই করোনা টিকা নিতে পারেনি জলের বাসিন্দারা। মৎস্যজীবীদের কাছে টিকা পৌঁছে দিতে সুন্দরবনের ভেতরে বিভিন্ন চরাঞ্চলে চলছে ভ্যাকসিনের কার্যক্রম। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে দুবলার চর, শুটকিপল্লী সহ 5টি চরে চলছে টিকাদান।
টিকা তো আগে দিতে পারিনি, জায়গা টিকা দিচ্ছে এই শুনে লম্বা লাইনে এসে দাঁড়ায় রয়েছে। বাড়িতেও যাইতে পারি না, যাওয়ার মতো সুযোগও হয় না, টিকাও দিতে পারি না। এখানে টিকা পেয়ে খুব খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। তার জন্য খুব অনেক ভয় ছিল, কিন্তু আজকে টিকা দিয়ে এসে ভয়টা আমার কেটে গিয়েছে। এই সাগরের ভিতর বনের ভিতরে টিকা দিতে পারবো এটা আমরা কোনো সময় কল্পনা করিনি। আমরা এই টিকাটা দিয়ে খুবই খুশি হয়েছি। একদিনে 5,000 জেলেকে টিকা দেওয়ার খবর জানায় স্বাস্থ্য বিভাগ। আমরা আগামী 26 তারিখের মধ্যে যারা টিকা নিতে পারেন এরকম সকল মানুষকে টিকার আওতায় নিয়ে আসতে চাই। তারই অংশ হিসেবে আমরা আজকে দুবলারচরে টিকা দিচ্ছি, কারণ এই মানুষগুলো তাদের এলাকায় গিয়ে কোথায় যাবে তখন তাদেরকে খুঁজে বের করে টিকার মধ্যে নিয়ে আসাটা কিন্তু কঠিন হবে। বাগেরহাট জেলার সিভিল সার্জন বলছেন, বাদ পড়া জেলেদের দ্রুত টিকার আওতায় আনা হবে। দুবলারচরে যারা টিকা পাওয়ার বাইরে ছিল ওদেরকে আমরা টিকার আওতায় আনতে পারছি, এবং যেগুলি এখনও কিছু বাকি থাকবে এটা আশা করি আগামী 2 তারিখ সম্ভবত এটা আমরা দেওয়ার চেষ্টা করবো, আরেকটা টিম পাঠাই। জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন থাকা জেলেদের দেওয়া হয়েছে জনসন অ্যান্ড জনসনের টিকা, যা একবারই দেওয়া হবে। আর যেসব জেলেদের প্রথম ডোজ টিকা নেওয়া আছে তাদের দেওয়া হচ্ছে দ্বিতীয় ডোজ। আমিন বাবু, যমুনা নিউজ। বুঝছি স্যার, একদম ক্লিয়ার। সেরা আর বিশ্ব সেরার মধ্যে অনেক তফাৎ। সত্যই বাংলাদেশ অনেক আগায় গেছে। GPH কোয়ান্টাম। নির্বাচন কমিশন গঠনে চূড়ান্ত 10 জনের তালিকা আজ রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে জমা দেবে সার্চ কমিটি। সন্ধ্যা 7টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে তালিকা জমা দেবার কথা রয়েছে। চূড়ান্ত 10 জনের তালিকা হাতে পেলে সেখান থেকে একজন প্রধান নির্বাচন কমিশনার ও 4 জন কমিশনার নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। মঙ্গলবার শেষ বৈঠকে 10 জনের তালিকা চূড়ান্ত করে সার্চ কমিটি। এর আগে নাম প্রস্তাবের জন্য 4 দফায় 47 বিশিষ্ট নাগরিকের মতামত নেওয়া হয়। চূড়ান্ত তালিকা প্রকাশের পক্ষে তাদের বেশিরভাগের মতামত থাকলেও নাম প্রকাশ করা হয়নি। বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তি পর্যায় থেকে 3 শতাধিক নাম পায় সার্চ কমিটি। KM নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয় 14 ফেব্রুয়ারি। এবারই প্রথম আইন অনুযায়ী গঠিত হতে যাচ্ছে নির্বাচন কমিশন। রাজধানীর যাত্রাবাড়ীতে বারবার নির্যাতনের শিকার হয়ে পুলিশের সাহায্য চেয়ে না পাওয়ার অভিযোগ করেছেন এক বিধবা নারী। দফায় দফায় জিডি করেছেন থানায়, কিন্তু সাড়া মেলেনি। উল্টো নির্যাতনকারীদের সাথে আতাতের অভিযোগ করেছেন পুলিশের বিরুদ্ধে। উপায় না পেয়ে লিখিত আবেদন করেছেন প্রধানমন্ত্রীর দপ্তরে। আরও জানাচ্ছেন আশিক মাহমুদ। ঘটনার শুরু পারিবারিক বিরোধ নিয়ে। 8 বছর আগে 1 বছর বয়সী ছেলে সন্তান রেখে মারা যান যাত্রাবাড়ির বাসিন্দা আলম মিয়া। ভুক্তভোগী মুসলেমার অভিযোগ, স্বামী মৃত্যুর পর থেকেই তার সন্তানের অধিকার ও সম্পদ কেড়ে নিতে মরিয়া কাছের স্বজনরা। সে তো আমার টাকা আত্মসাৎ করতেছে, মাসের পর মাস সে আমার 20,000 করে টাকা কম দেয়। তারা ভাইরা মিলে আমার ওইখানে ঢুকতে দেয়, বলে যে তুমি যদি ওইখানে গিয়ে গড় হিসাব করতে যাও, তোমার যে কাপড় পইরা যাইবা সেই কাপড়ের চিহ্ন থাকবো না। এখানকার স্যার নাম কি ভুলে গেছি গা, এই স্যারে বললো যে আপনার তো কাপড় আর খোলে নেই, খুলছে কাপড়। এইসব লজ্জা যদি তারা দেয় আমি কার কাছে বলবো? ঘরের মধ্যে রাত হইলে বাড়ি মারে, টোকা মারে, রাতে তো ভয় লাগে না? আবার মাঝে মাঝে এতই ভয়ের মধ্যে আবার জ্বর উঠা যায়। বিধবার অভিযোগের বিষয়ে সরাসরি কোনো কথা বলতে রাজি হননি অভিযুক্ত ব্যক্তিরা। হ্যাঁ, বাকেটটা কি আমি নিতে বলবো, আর আমার বাকেটটা কি হ্যাঁ নিতে বলবো? নিজের নিরাপত্তা ও সাহায্য চেয়ে জিডি করা হয় যাত্রাবাড়ি থানায়, কিন্তু উল্টো জিডি তুলে নেওয়ার জন্য চাপ দেওয়ার অভিযোগ করেন ভুক্তভোগী মুসলেমা। উনি আমার চা খাওয়ার জন্য ডাক দিচ্ছি, আমি গেছি। তারপর বললো যে আরেকটা কাগজ করতেই, বলে কাগজ করলো। আমার আব্বার নাম জিগেলো, আমি বললাম আমার আব্বা মিতু। তমজুদ্দিন মোল্লা। আপনার মার নাম কি? মিতু হাসিনা বেগম। আমার স্বামী নেই, এর মধ্যে মিতু যাই না, উনি আমার চিঠিটা আমার উল্টা আরো হুমকি দিয়ে যায়। তবে অভিযোগ অস্বীকার করেছেন তখনকার দায়িত্বপ্রাপ্ত থানা কর্মকর্তা SI জাকির। বিষয় না, বিষয় হলো মীমাংসা করে দেওয়া। মীমাংসা একটা ফ্যামিলি, কারণ এর স্বামী নাই, এর এখন এখানে থাকা দরকার, না থাকলে ওই সম্পত্তিগুলো পাবে না, যেহেতু ছেলেটা আছে। তাহলে এই সম্পত্তিগুলোরও দরকার, ছেলেদেরও মানুষ করার দরকার, তো উভয়ের মীমাংসা করার দরকার। মীমাংসা যতটুকু করার চেষ্টা করছি, মীমাংসা করে উঠেছে। মানে ইয়া ছিল না, ইচ্ছুক ছিল না। ওখান থেকে বাসের পুলিশদের খুব মানে ফোনের ফোন দেখলাম, আমরা থাকাকালীন সময় মানে একটা বাসের ফোন আসছিল, কাম ছিল যে প্রচুর পরিমাণে ওখানে কান্নাকাটি করছিল যে আপনি চিঠিটা না উঠালে বরঞ্চ আমি নিতে পারবো, কিন্তু পুলিশেরও হয়তো বা ওদের সঙ্গে কিছু সংযোগ ছিল
দর্শকদের সঙ্গে, এই জন্য দর্শকদের কথা মতো পুলিশ কাজ করছে। সবশেষে সমাধানের জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার দ্বারস্থ হয়েছিলেন মুসলেমা। সেখান থেকেও পরামর্শ দেওয়া হয় আবারও জিডি করার। আমরা তো চেষ্টা করি, সবসময় চেষ্টা করি, তো সংকটগুলো ক্লিয়ার আমরা সতর্কভাবে আগাই। আচ্ছা আচ্ছা। কারণ তারপরে দেখা যায় যে পুলিশ বরাবরই করছে। আচ্ছা আচ্ছা। সবশেষ সাহায্যের আশায় প্রধানমন্ত্রীর দপ্তরে আবেদন করেছেন বিধবা মুসলেমা খাতুন। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। এবছরের মেলার চিত্র গত বছরের তুলনায় অনেকটাই ব্যতিক্রম। শুরু থেকেই জমজমাট হতে শুরু করেছে মেলা প্রাঙ্গণ। লেখক, পাঠক, প্রকাশক সবার মাঝেই বিরাজ করছে সন্তোষ। প্রতিদিনই থাকছে যথেষ্ট জনসমাগম, ছুটির দিনে তা বাড়ছে বহুগুণে। শেষ করছে সন্তোষ। প্রতিদিনই থাকছে যথেষ্ট জনসমাগম, ছুটির দিনে তা বাড়ছে বহুগুণে। সেই সাথে বই প্রকাশের পাশাপাশি বাড়ছে পাঠকদের আগ্রহ। কাজী ফখরুলের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন তানভীর মৌসুম। গত বছর লকডাউন ও করোনা আতঙ্কে অনেকটাই নিষ্প্রভ ছিল মেলা, তবে এবছর সবাই বলছেন বর্তমান অবস্থা অনেকটাই ভালো। কার্যদিবসেও স্টলে স্টলে মানুষের ভিড়, সরকারি ছুটির দিনগুলোয় যা বহুগুণে বাড়ছে। গত বছরের মেলা নিয়ে অনেকের মধ্যে উৎসাহ না থাকলেও এবছর দেখা গেল ভিন্ন চিত্র। 3টা প্রকাশনী থেকে কিনেছি, আরো কিনবো, আবারও আসার ইচ্ছা আছে। সবটাতে আসি নাই তো একটু খোলামেলা পরিবেশ এবার ভালো লাগছে। এবারও মোটামুটি ভালোই লাগছে, এখন মনে একটু মানুষ বেশি। প্রতি বছরই আসি, আর হুমায়ুন আহমেদের অনেক বড় ফ্যান, এর জন্য অন্য প্রকাশ থেকে অলওয়েজই বই কেনা হয়। প্রকাশকরাও এবার আগের চেয়ে সন্তুষ্ট। বই প্রকাশিত হচ্ছে গত বছরের চেয়ে অধিক হারে। পাঠকদের চাহিদা শীর্ষে আছে থ্রিলার, হরর ও সামাজিক উপন্যাস। গত বছর তো আমরা সবাই জানি করোনার জন্য সেরকম একটা হয় নাই, কিন্তু এবারে কিন্তু ভিড়ভাট্টাটা মোটামুটি ভালোই। থ্রিলার বইগুলো একটু আছে, তারপরে আছে গিয়ে সামাজিক উপন্যাস আছে, প্রেমের উপন্যাস আছে, এরপরে আপনার হরর উপন্যাস আছে। এই ধরনের বইগুলো আমরা এবার বেশি বের করে আছি। মেলা শেষ হওয়ার আগ মুহূর্তে স্টলগুলোয় ভিড় কমে গেলেও আবহমান কাল ধরে এ দৃশ্যের ব্যতিক্রম দেখা যায় সেবা প্রকাশনীর স্টলে। শাহাবুদ্দিন রাসেল পেশায় ব্যবসায়ী। সেবার বইয়ের সাথে পরিচয় ছোট থাকতেই। এবার মেয়েকে নিয়ে প্রথমবার এলেন মেলায় সেবার স্টলে। তো এবার আসলাম ওর মেয়েকে নিয়ে, ওর হচ্ছে ফার্স্ট ভিজিট, তাই বললাম চলো সেবা প্রকাশনীতে কি বই কিনা যায়। এটা আমার ফার্স্ট ভিজিট ছিল সেবা প্রকাশনে, আমি কখনো এখানে আসিনি। শওকত হোসেন পেশায় কেমিক্যাল বায়োলজিস্ট। মেয়েদের পছন্দসই বই দিতে তিনিও সেবার স্টলে। এখন আমার বাচ্চাদের নিয়ে আসলাম এবং নিয়ে এসে ওদেরকে দেখালাম যে এই ধরনের বইগুলো একসময় আমরা ছোটবেলায় পড়েছি, তো ওরাও হয়তো পরবর্তী প্রজন্ম এটা দেখে উদ্বুদ্ধ হবে, হয়তো পড়বে। রহস্য টাইপের বইগুলো পড়তে ভালো লাগে, হাসির বই পড়তে ভালো লাগে, আর ভূতের বই পড়তে ভালো লাগে। কর্ণধার কাজী আনোয়ার হোসেনের মৃত্যুর পর এটি সেবার মেলায় প্রথম অংশগ্রহণ। তার মৃত্যু কি কোনো প্রভাব ফেলেছে সেবার পাঠকপ্রিয়তায়? পাঠকপ্রিয়তার কোনো ঘাটতি হয় নাই, বরঞ্চ আরও বেশি বেশি মানুষ, নতুন কিছু মানুষ আসছে, মাসুদ রানা সম্পর্কে জেনেছেন, হয়তো স্যার মারা যাওয়ার পরে জেনেছেন। কিছু ইয়াং পোলাপান বাচ্চা কাচ্চা আছে, এরা হয়তো জানতেনই না কেউ, তো এরা নতুন কিছু পাঠক আবার শুরু হচ্ছে। সামনের দিনগুলোয় লোক সমাগম আরও বাড়বে, এমনটাই প্রত্যাশা বইপ্রেমীদের। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। ইউক্রেনে সামরিক অভিযান শুরু করল রাশিয়া। বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে বিষয়টি নিশ্চিত করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জাতিসংঘ সাধারণ পরিষদের জরুরি বৈঠকে যখন রুশ অভিযান থামাতে বাকবিতণ্ডা চলছে, সে সময়ে এলো এই ঘোষণা। পুতিন জানান, ইউক্রেন দখলের কোনো উদ্দেশ্য নেই রাশিয়ার, কিন্তু আত্মরক্ষার্থে এই পদক্ষেপ নেওয়া হলো। অভিযানে তার দেশ ও সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত হলে সেটির দায়ভারও ইউক্রেনকে নিতে হবে, দেন এমন হুমকিও। একই সাথে জানান, কেউ রাশিয়া দখল করতে এলে পাবে মোক্ষম জবাব। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা এবং জাতিসংঘে নিযুক্ত প্রতিনিধিও নিশ্চিত করেছেন তাদের ভূখণ্ডে অভিযান শুরুর কথা। টুইট বার্তায় তারা জানিয়েছেন, আকাশ পথে বোমা বর্ষণ হচ্ছে, সেটি ঠেকাতে কাজ করছে তাদের মিসাইল প্রতিরোধ ব্যবস্থা। ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভে উত্তাল ক্যারিবীয় দেশ হাইতি। বুধবার আন্দোলনকারীদের উপর গুলি চালায় পুলিশ। মৃত্যু হয় এক সাংবাদিকের, আহত আরও অনেকে। এদিন রাজধানীর পোর্ট অব প্রিন্সে সকাল থেকে রাজপথে নামে হাজারো মানুষ। ন্যূনতম মজুরি নির্ধারণকারী নতুন বিধির বিরোধিতা জানায় তারা। ট্রাক দিয়ে অবরোধ করে রাখে রাজপথ। বিশাল মিছিল নিয়ে এগিয়ে যেতে চাইলে বাধা দেয় নিরাপত্তা বাহিনী। এ সময় শুরু হয় সংঘর্ষ। টিয়ার গ্যাস ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গের চেষ্টা করে পুলিশ। তাদের লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে বিক্ষোভকারীরা। এক পর্যায়ে পুলিশের চালানো গুলিতে হয় হতাহতের ঘটনা। এক সাংবাদিক নিহতের পাশাপাশি গুলিবিদ্ধ হন আরও দুজন।
তীব্র তুষারপাতে বিপর্যস্ত ভারতের জম্মু কাশ্মীর। বরফের আস্তরের রাস্তাঘাট ঢাকা পড়ে তৈরি হয়েছে অচলাবস্থা। বন্ধ ঘোষণা হয়েছে সব হাইওয়ে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বাতিল হয়েছে বহু ফ্লাইট, অর্থাৎ বাইরের সাথে উপত্যকার সব ধরনের যাতায়াত বন্ধ হয়ে গেছে। পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে সমতল এলাকাও ঢাকা পড়েছে বরফের চাদরে। চরমভাবে ব্যাহত জনজীবন। গুলমার্গ শহরে 15 ইঞ্চি পর্যন্ত পুরো বরফের আস্তর জমা হয়েছে। এছাড়া আরও কিছু শহরে 7 থেকে 8 ইঞ্চি পর্যন্ত বরফ জমেছে। এমন আবহাওয়া আরও একদিন থাকতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া বিভাগ। উঁচু পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও করা হচ্ছে। দর্শক, এই ছিল যমুনা নিউজে।